যমুনা নদীর তীরে এনায়েতপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের একেবারে শেষে বিশাল এক মাঠ পেরিয়ে নদীর একেবারে তীরে একটি ভাঙা প্রায় বাড়ি ছিল। বাড়ি বলতে স্যাঁতসেঁতে পরিবেশ, আর একটি মাত্র অনেক পুরনো ভাঙা ঘর আর কিছু গাছপালা। সেই বাড়িতে তেমন কোনো লোকও দেখা যেত না। মাঝে মাঝে শুধু এক বুড়োকে একটু দেখতে পাওয়া যেত। লোকজন সেটাকে ভূতের বাড়ি বলেই চালিয়ে দিত, কারণ ওই বাড়ির আশেপাশে আর কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না। আচ্ছা রবি, তুই কি জানিস সবাই আমাদের নদীর পাড়ের ওই পুরনো বাড়ির দিকে যেতে মানা করে কেন? কেন আবার? তুই জানিস না বোঝে? মা বলেছে ওটা নাকি ভূতের বাড়ি। ওখানে কেউ থাকে না, ওখানে শুধু একটা ভূত থাকে, আর সে আমাদের মতো ছোট বাচ্চা ধরে ধরে খায়। তাই তো আমাদের ওদিকে যেতে দেয় না কেউ। আর দেখিস না, ও বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই। তাই নাকি? আমিও তাই ভাবি, একটা একা বাড়ি হয় কি করে? আরে, ওই বাড়ির আশেপাশে নাকি আগে অনেক বাড়ি ছিল, পরে সেই ভূত সবাইকে ধরে ধরে খেয়ে ফেলা শুরু করে, তাই কেউ আর ওদিকে থাকে না, বুঝলি? হ্যাঁ, কিন্তু আমার খুব ওখানে যেতে ইচ্ছে করে। মনে হয় ওখানে গেলে খুব মজা হবে। নদীর পাড়ে বসে বাতাস খেতে পারবো, লুকোচুরি খেলতে পারবো। কিন্তু ওখানে গেছি জানতে পারলে মা খুব মারবে, তাই তো যাই না। নিলয়, এই নিলয়, একবার এদিকে আয় দেখি। ছেলেটা এত যে বাদর হয়েছে, পেরেই উঠি না ওর সাথে। সারাদিন এদিক ওদিক ঘুরবে শুধু। এই যে মা ডাকছে, আমি তবে যাই। হ্যাঁ যা, আমিও যাই। অনেক বেলা হয়ে এসেছে, আর দেরি করলে রক্ষে থাকবে না। আমাকে ছেড়ে কেন চলে গেলে গিন্নি? আমাকে একা করে কেন চলে গেলে? পৃথিবীতে যে আমি বড় একা হয়ে গেছি, কোথাও যেতে পারি না, কেউ আমার কাছে আসে না, কেউ নেই আমার। কি করে বেঁচে আছি আমি নিজেই তা জানি না। আমি আর সহ্য করতে পারি না গিন্নি, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। সেই ভাঙা ঘরে একা একা আর্তনাদ করতে থাকে বুড়ো। কান্নাগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় যমুনা নদীর কুলকুল শব্দে। পৃথিবীর আর কেউ শুনতে পায় না সেই হাহাকার। রে রবি, সারাদিন কোথায় কোথায় ঘুরিস তুই বলতো? পড়তে বসা নেই, খাওয়া নেই, নাওয়া নেই, শুধু এ বাড়ি ও বাড়ি ঘোরা। এবার ঈদে আসক তোর বাবা বাড়িতে, বলবো ছেলেকে নিয়ে শহরে আটকাতে। বুঝবি তখন কেমন লাগে? চার দেয়ালে বন্দি থাকবি আর শুধু পড়বি। না না মা, এমন করো না। আমি আর তো ঘুরবো না, সময় মতো সব কাজ করব। তবুও তুমি বাবাকে এসব বলো না। মনে যেন থাকে, না হলে যা বলেছি তাই করব। দূর, আর নিলয়ের সাথে খেলতে যাব না। ওর সাথে খেলতে গেলে কিভাবে আমার সময় কেটে যায় বুঝতেই পারি না। রবি, চল খেলতে যাই। না না, আমি আজ খেলবো না। তুই গিয়ে একাই খেল, আমার একটু কাজ আছে। বেশ তো, তাহলে কাজটা সেরেই না হয় একটু পরে আয়, তারপর আমরা দুজনে একসাথে খেলবো। না, কাজ করার পর আমার পড়া আছে। তুই যা, আমি খেলতে যাব না। নিলয়, তুমি বাড়ি যাও, গিয়ে পড়তে বসো, না হলে যা ইচ্ছে করো। প্রতিদিন এভাবে রবিকে খেলার জন্য ডাকবে না। রবি আর ওর মা ওভাবে কথা বললো আমার সাথে। আমি আর ওকে ডাকতেই যাব না, একা একাই খেলবো আমি। আজ কদিন হয়ে গেল রবি আর খেলতে আসে না। এভাবে একা একা খেলতে কি আর ভালো লাগে? এক কাজ করলে কেমন হয়, আমি একবার গিয়ে দেখি ওই নদীর পাড়ের বাড়িটায় কি আছে। কিন্তু মা যদি কিছু বলে? বলবে কি করে? আমি তো একাই চুপি চুপি যাব, কেউ দেখতেই পাবে না। যাই তাহলে ওদিকে। এদিকটা আসতে মনটা কেমন ভরে উঠছে। এতক্ষণ রোদের মধ্যে আসতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু এখন নদীর এই শীতল বাতাস আর নদীর পানির কুলকুল শব্দে মনটা ভরে উঠেছে। আমার তো আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না। দূর থেকে যতটা ভয় করত, এখন তেমন ভয়ও করছে না। হঠাৎ কান্নার শব্দ পেয়ে ভয় পেয়ে যায় নিলয়। এ কি, কাঁদছে কে এখানে? সত্যি কি তাহলে এখানে ভূত আছে? মনে হচ্ছে একা একা আসাটা আমার মোটেও উচিত হয়নি। এখন যদি ভূত এসে আমার ঘাড়টা মটকে দেয়, কি হবে আমার? দৌড়ে পালাবো কি আমি, নাকি একবার ভেতরে গিয়ে দেখবো কেউ আছে কিনা? পা টিপে টিপে সেই ভাঙা ঘরের দিকে যায় নিলয়। গিয়েই একটি ভাঙা প্রায় খাটের ওপর জড়সড় হয়ে থাকা বুড়োকে দেখে চমকে ওঠে সে। কে 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 তুমি? এভাবে শুয়ে শুয়ে কাঁদছো কেন?
তুমি কি ভূত? আমার ঘরে কে তুমি বাবা? এখানে কি করছো? আমি নিলয়, এদিকে এসে তোমার কান্না শব্দ শুনতে পেয়ে ভিতরে এলাম। কে তুমি? শুনেছি এখানে ভূত আছে, তুমি কি সেই ভূত? কি যে বলো না দাদু ভাই, তবে ভূতই বলতে পারো, মানুষের চেয়ে বড় ভূত কি আর আছে? বুড়োর এমন ব্যবহারে নিলয়ের মনে সাহস জাগে। সে ধীরে ধীরে তার কাছে যায়। আচ্ছা, তুমি কি এখানে একাই থাকো? আর কেউ নেই? আর এমন ভাঙা বাড়িতে তুমি থাকো কেন? সে তোমায় পরে বলবো। আমার এখানে তোমাকে খেতে দেওয়ার মতো কিছু নেই দাদু ভাই, তাই তোমাকে কিছু খেতে দিতে পারছি না। শোনো, এখানে কেউ তেমন আসে না। তুমি এত সময় এখানে থাকলে তোমার মা বাবা খুঁজবে তোমায়। তুমি এবার বাড়ি চলে যাও। ঠিক আছে, পরে কিন্তু আমি আবার আসবো। কতদিন পর আমার এই বাড়িতে মানুষ এসেছিল। ছেলেটা বলল আবার আসবে। আজ রাতে আবার একটু ভিক্ষে করতে বের হব। ওর জন্য কিছু একটা এনে রাখবো, পরে এলে খেতে দেব না হয়। দাদু, আছো তুমি? দাদু ভাই, এসেছো তুমি? আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। এই নাও দাদু ভাই, তোমার জন্য সন্দেশ এনে রেখেছি, খাও বসে। তুমি খুব ভালো দাদু। তাহলে আজ বলো, তুমি এখানে একা কেন থাকো? তোমার আর কেউ নেই? নিলয়ের মুখে এ কথা শুনে বুড়োর চোখ ঝাপসা হয়ে ওঠে। চোখে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি। গিন্নি, কি হচ্ছে তোমার? বলো আমাকে, কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমাকে একটু বলো। খোকা, যা বাবা, ডাক্তারকে গিয়ে ডেকে নিয়ে আয়। ডাক্তার তো কতই দেখালাম বাবা, কাজ আর হলো কোথায়? গতকাল ডাক্তার যাওয়ার সময় বলে গেছেন তাকে আর না ডাকতে। বলেছেন মা যতক্ষণ বাঁচার এমনি বাঁচবেন, তাকে আর কোনো চিকিৎসা দেবার নেই। আপনি এখন নিজেকে শক্ত করুন, মায়ের সময় এখন শেষ, আর এটা এবার আপনাকে মেনে নিতে হবে। ওরা ঠিকই বলেছে, তুমি আর পাগলামি করো না। আমার আর সময় নেই। তুমি এবার আমার শেষ কথা শোনো। তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পর থেকে অনেক কষ্টে একটু একটু করে আমি এই সংসার গুছিয়েছিলাম। এই বাড়ি আমার বড় শখের বাড়ি। আমি মরে গেলে এই বাড়িতেই কবর দিও আমাকে। আর ছেলে বউ নিয়ে এই বাড়িতে থেকো আমার পাশে। ঠিক আছে গিন্নি, তাই হবে, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। এ কি গিন্নি, কথা বলছো না কেন? কথা বলো। বাবা, মা আর নেই। মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে বাবা। এরপর বুড়ো সবসময় বুড়ির কবরের পাশে বসে থাকতো। কিছুদিন পর হঠাৎ করেই নদী ভাঙন শুরু হলো। নদীর তীর ভাঙতে ভাঙতে একেবারে বুড়োর বাড়ির কাছে চলে এলো। বাবা, ওঠো এবার। এভাবে আর বসে থেকো না বাবা। আশেপাশে সবকিছু নদীতে চলে গেছে, চারদিকে হাহাকার শুরু হয়েছে। তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না বাবা? সবই তো শুনছি, কিন্তু তাতে আমি কি করব? আমার বাড়ি তো এখনো রয়ে গেছে, আর কিছু না থাকলেই বা কি? এসব কি বলছো তুমি বাবা? আমাদের এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে, না হলে যখন তখন আমরা নদীতে ভেসে যাব। তোর মা মরার সময় কি বলেছিল সেটা কি তুই ভুলে গেছিস? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার বাবা পাগল হয়ে গেছে। এই পাগলের কথা তুমি শুনলেও আমি কিন্তু শুনবো না। এখনই আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। না, তুমি একা কোথাও যাবে না। আমি তোমাকে নিয়ে শহরে যাব, তারপর একটা কিছু করে ঠিক চালিয়ে নেওয়া যাবে। শহরে কি আর কাজের অভাব আছে? বাবা, তুমি কি আমাদের সাথে যাবে? না না, আমার গিন্নির হাতে গড়াই সংসার রেখে আমি কোথাও যাব না। ঠিক আছে, চললাম তাহলে আমরা। তুমি থাকো তোমার এই বাড়ি আর সংসার নিয়ে। গিন্নি, দেখেছো তুমি?
তোমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল গিন্নি, আমি একা পড়ে রইলাম। কি দাদু ভাই, তোমার চোখে পানি কেন? ও কিছু নয়, আমি এখন আসছি, অনেক সময় হলো এসেছি, আর বেশি দেরি হলে মা বকাবকি করবে। ঠিক আছে দাদু ভাই, যাও তাহলে, আবার না হয় পরে এসো। কিরে নিলয়, আজকাল তুই কোথায় গিয়ে থাকিস বলতো? তোকে হাক ডাক দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমি তো মাঠে খেলছিলাম। আরেকটা মিথ্যা কথা বলবি তো মেরে তক্তা বানিয়ে দেব। আমি নিজে গিয়ে মাঠে খুঁজে এসেছি, আর এও শুনেছি রবি তোর সাথে খেলে না। তাহলে বল তুই কোথায় গিয়েছিলি? না মানে বাবা, আমি ওই নদীর পাড়ের বাড়িটায় গিয়েছিলাম। দেখেছো কত সাহস হয়েছে তোমার ছেলের, ও এখন ওদিকে পা বাড়িয়েছে। আজ প্রথম দিন তাই কিছু বললাম না, এরপর কথা না শুনলে তোকে তোর মামার বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে বাবা, আর যাব না, তবুও কথা বলো না। তবে বাবা, সবাই যে বলে ওখানে ভূত আছে, ওখানে তো ভূত নেই। ওখানে একজন বুড়ো দাদু আছে, সে একা একা ওখানে থাকে। আবার কথা? যেতে মানা করেছি, যাবি না, আর কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে বাবা। আজ কদিন হলো ছেলেটা তো আর আসে না, কি হলো ছেলেটার? ও আসলে আমার অনেকটাই ভালো লাগে, একজন মানুষ পেয়ে নিজেকে একটু মানুষ মনে হয়। কিন্তু সেও তো আর আসছে না, কি জানি কি হলো। ওইবার আসবে কেন? আমার নিজের কেউই তো আর এলো না। আজ কদিন হলো বুড়ো দাদুর কাছে যাওয়া হচ্ছে না। মা তো এখন রান্না করছে, যাই এখন একটু, রান্না শেষ হওয়ার আগে আবার চলে আসবো। কিরে নিলয়, তুই কোথায় যাচ্ছিস এখন? এমন চোরের মতো চুপি চুপি পা বাড়াচ্ছিলি কেন? কোথায় চুপি চুপি? আমি একটু রবিদের বাড়ি যাচ্ছিলাম। থাক, এখন আর যেতে হবে না, আয় করে। নিলয়ের বাবা, দেখো ছেলেটা আমার কেমন উদাসীন হয়ে থাকে, ওকে এমন দেখতে আমার আর ভালো লাগে না। কি হয়েছে ওর? নিলয়, কি হয়েছে তোর, বল আমাদের। বাবা, আমি একটু বুড়ো দাদুর কাছে যাব, দাদুর কথা আমার খুব মনে পড়ে। বেশ, তাহলে চল, আমি তোকে সাথে নিয়ে যাব। সত্যি বাবা? ঠিক আছে, তাই চলো তাহলে। দাদু, দাদু, দেখো আমি চলে এসেছি। কোথায় তুমি? এসো দাদু ভাই, এসো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। দাদু ভাই, তোমার কি হয়েছে? বিছানায় এভাবে শুয়ে আছো? এ কি, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা, দেখো না, দাদুর গা পুড়ে যাচ্ছে। তোমার বাবা এসেছে বুঝি? জ্বরের ঘরে খেয়াল করিনি। হ্যাঁ চাচা, নিলয়, তুমি ওনার পাশে থাকো, আমি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি। ওনার সময় শেষ, অনেক দেরি হয়ে গেছে বুঝলেন তো, এই সময় আর চিকিৎসা করে লাভ হবে না। বাবা, আমার ছেলেকে একটু খবর পাঠাবে? মরার আগে তাকে যে একটাবার দেখার বড় শখ আমার। ঠিক আছে চাচা। দাদু, তুমি চিন্তা করো না, বাবা ঠিক নিয়ে আসবে তোমার ছেলেকে, আর আমি প্রতিদিন আসবো। ঠিক আছে দাদু ভাই। চাচা, আপনার শরীর তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, মিথ্যে বলে লাভ নেই, অনেক খুঁজে আপনার ছেলেকে পেয়েছিলাম, কিন্তু তোমার বাবা মৃত্যু দশায় আছেন, তোমাকে শেষবারের মতো দেখতে চান, বাড়ি চলো। আমি কাজে অনেক ব্যস্ত, আমার বড় ব্যবসা, কাজ ফেলে আমি যেতে পারবো না। আপনি পারলে বাবাকে গাড়িতে করে আমার এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এ কেমন কথা বলছো তুমি? তোমার বাবার চেয়েও কাজ বড় হয়ে গেল। এসব আপনি বুঝবেন না, পারলে ওটা করবেন, না হলে নাই। আমি যেতে পারবো না, আর আপনিও এখন আসুন, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে বাবা,
তোমাকে আমি শুধু শুধু কষ্ট দিয়ে ফেলেছি। দাদুভাইকে নিয়ে তুমি বাড়ি যাও এখন। আপনি না হয় আমার বাড়ি চলুন। সে হলে তো কবেই বাড়ি ছাড়তাম। নিলয়ের বাবার কিছু না বলে চলে আসে সেখান থেকে। পরদিন গিয়ে দেখে বুড়ো মরে পড়ে আছে। ছেলেকে দেখার আশায় হয়তো বেঁচে ছিলেন মানুষটা। চল নিলয়, আমরা তোর দাদুর জানাজার ব্যবস্থা